প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের গণিত ভীতি দূর করার জন্য আমরা গণিতের প্রথম থেকে একেবারে বেসিক লেভেল থেকে আমরা ক্লাস শুরু করব। আমরা আজ স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানবো, যেটা তোমাদের গণিত বইয়ের প্রথম চ্যাপ্টার। আমরা একেবারে রুট লেভেল থেকে শিখবো। এখানে লিখছি যে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি, এখন আমরা একটু জানার চেষ্টা করি। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে প্রাচীনকালে, লিখলাম কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে প্রাচীনকালে মানুষ গণনা করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করত তাকে স্বাভাবিক সংখ্যা বলে। এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আরেকটা আছে 0। এই 10টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যার ভিতর আবার এই যে প্রথম 9টি সংখ্যা, এই 9টি সংখ্যাকে বলা হয় সার্থক সংখ্যা। সার্থক সংখ্যা। তাহলে প্রাচীনকালে মানুষ গণনা করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করতো তাকে স্বাভাবিক সংখ্যা বলে। আর স্বাভাবিক সংখ্যার ভিতর প্রথম 9টি হচ্ছে সার্থক সংখ্যা। এখন আমরা চলে আসি পরবর্তী টপিকে। দেখো, আমরা এই সাইডে কিন্তু লিখে রাখছি যে আজকে আমরা কোন বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। 1 নম্বরে আছে অঙ্ক পাতন, 2 নম্বরে আছে দেশীয় সংখ্যা গঠন রীতি, 3 নম্বরে হচ্ছে 4টা উদাহরণ আছে, আর 4 নম্বরে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি, 5 হচ্ছে দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক, 6 নম্বরে হচ্ছে 5 আর 6 উদাহরণ। তোমাদের গণিত বইয়ের কিন্তু 1 থেকে 5 পৃষ্ঠার মধ্যে এই বিষয়বস্তুগুলো খুব সুন্দর করে লেখা আছে, সেগুলোই আমরা এখানে উপস্থাপন করব। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা, যেহেতু আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, তাহলে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি আমরা একটু দেখে নিলাম। যে প্রাচীনকালে মানুষ গণনা করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করতে তাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে প্রথমটা 9টা হচ্ছে সার্থক অঙ্ক। এখন আমরা আমাদের ফার্স্ট টপিক অঙ্কপাতন সম্পর্কে জানবো। অঙ্কপাতন, দেখো অঙ্কপাতন জিনিসটা কি। অঙ্কপাতন এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টপিক। অঙ্কপাতন, অঙ্কপাতন, অঙ্কপাতন হচ্ছে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। এখান থেকে একটু আলাদা করে দেওয়া যায় আমাদের। তাহলে অঙ্কপাতন জিনিসটা হচ্ছে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। এখন অঙ্কপাতন যখন লিখছিলাম আমরা, অঙ্ক আর পাতন দুইটা জিনিস, তাই না? এখন দেখো অঙ্ক জিনিসটা কি। অঙ্ক জিনিসটা হচ্ছে গণনার সংকেত। গণনার সংকেত, গণনার সংকেত কোনগুলা? গণনার সংকেত কিন্তু এই যে 10টা আছে, 10টাই। এই 10টা দিয়ে তুমি ইচ্ছা মতো অনেক বড় সংখ্যা তৈরি করতে পারবে। এখন এই 10টাকেই আমরা বলতেছি অঙ্ক। এই 10টা হচ্ছে সার্থক সংখ্যা বা অঙ্ক। এখন আমরা গণনার সংকেতকে, এই সংকেত হচ্ছে আমাদের এই 10টা। তাহলে 0 সহ 0, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টাকে আমরা অঙ্ক বলবো। এখন পাতন, পাতন শব্দের অর্থটা কি? পাতন শব্দের অর্থ হচ্ছে পড়া বা গণনা করা। পড়া বা গণনা করা। তাহলে অঙ্কপাতন শব্দের অর্থ, অঙ্ক হচ্ছে গণনার সংকেত, যেগুলো হচ্ছে 1 থেকে 9, 0 সহ 1 থেকে 9 পর্যন্ত। আর পাতন শব্দের অর্থ হচ্ছে পড়া বা গণনা করা। তাহলে অঙ্কপাতন হচ্ছে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এইটুক ছিল আমাদের অঙ্কপাতন সম্পর্কে বেসিক নলেজ, বেসিক জ্ঞান। এখন অঙ্কপাতনটা আমাদের শেষ। তোমরা এগুলো একটু নোট করে রাখতে পারো, যাতে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়। এখন আমরা
দেশীয় সংখ্যা গঠন রীতি সম্পর্কে জানবো, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার আছে। তাহলে 2 নম্বরে আছে কি, দেশীয় সংখ্যা গঠন রীতি। দেশীয় সংখ্যা গঠন রীতি হচ্ছে, এখানে আরেকটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে পড়া হয়। যখন আমরা দেশীয় সংখ্যা গঠন রীতি সম্পর্কে পড়বো, তখন এটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে পড়তে হবে। এখন আমরা একটা ছক আঁকবো, দেশীয় সংখ্যা গঠন রীতির জন্য একটা ছক আঁকবো। আশা করি তোমরা ছকটি দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ঘরে হচ্ছে একক। এগুলো তোমরা সকলেই জানো, তবুও একটু জানার জন্য আমরা, অনেকে আছে কি এগুলো সম্পর্কে অনেকের ধারণা নেই, তবুও যাদের ধারণা আছে সেই তারা একটু ধৈর্য সহকারে দেখো, আর যাদের এ সম্পর্কে ধারণা নেই তারা তো এখান থেকে শিখে নিতে পারবে। দেখো, আমরা প্রথম ছকে পাচ্ছি কি, একক। আমরা কোন দিক থেকে গুনতেছি, ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে এটা হচ্ছে ডান দিক থেকে আমরা বাঁ দিকের দিকে যাব। তাহলে প্রথম ঘরে হচ্ছে একক, দ্বিতীয় ঘরে দশক, শতক, চতুর্থ ঘরে হাজার, পঞ্চম ঘরে অযুত। হাজার আর অযুত মিলে আমরা হাজার পড়বো, আমরা কখনো অযুত পড়বো না। লক্ষ, ষষ্ঠ ঘরে হচ্ছে লক্ষ, সপ্তম ঘরে নিযুত, অষ্টম ঘরে কোটি। এখানে আবার নিযুত আর লক্ষ মিলে লক্ষ হয়। তাহলে আমাদের এই দুইটা জিনিস মনে রাখতে হবে, যে অযুত আর হাজার মিলে হাজার হয়, আর নিযুত আর লক্ষ মিলে লক্ষ হয়। তাহলে এইটুকু যদি আমরা জানি, আমরা দেশীয় সংখ্যা গঠন রীতি সম্পর্কে আমাদের জানা শেষ। এখন আমরা উদাহরণে একটা অঙ্ক আছে, যে উদাহরণ নাম্বার 1, এই ছকটার মাধ্যমে আমরা উদাহরণ নাম্বার 1টা সম্পন্ন করব। দেখো, উদাহরণ 1। উদাহরণ 1-এ কি অঙ্ক আছে, কমা বসিয়ে দেখো, আমরা এই সাইড থেকে যখন দেশীয় সংখ্যা রীতি পড়ছিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এদিক থেকে আমরা, মানে ডান দিক থেকে আমরা বাদিকে আসছিলাম। এখন আমরা এই সংখ্যাটারে একটু এদিক থেকে পড়ি। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন আমরা যেহেতু হাজার আর অযুত মিলে হাজার হয়, তাহলে আমরা একটু দেখি যে একক, দশক, শতক, হাজার। তাহলে হাজার সাত আছে, আর হাজার অযুতের ঘরে 4 আছে, তাহলে এই দুটো মিলে আমাদের হাজার হবে। তাহলে এখানে একটা কমা। এরপর হচ্ছে লক্ষ। লক্ষেতে আছে হচ্ছে লক্ষ আর নিযুত মিলে হচ্ছে লক্ষ হয়। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষতে আছে 5 আর নিযুতে আছে 7। তাহলে এই দুটো মিলে হবে লক্ষ, এই দুটো মিলে হবে লক্ষ, আর এই দুটো মিলে হবে হাজার। এখানে একটা কমা হবে, হাজার। এরপর আছে নিযুতের পর আছে কোটি। তাহলে এই দুটো মিলে একটা হবে কোটি, আর এই দুটো থাকবে 321। এখানে আছে কি, একক, দশক, আর আছে শতক। এদিক থেকে না, যদি আমরা সাজিয়ে লিখতে চাই, তাহলে শতক, দশক, আর হচ্ছে একক। এখানে এই তিনটা জিনিস আছে। তাহলে আমরা এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে আমরা একটু লিখি, এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। সমাধান। এবার দেখো, আমরা সমাধান করছি। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা, দেখো এখানে আমরা প্রথমে 3 ঘর পর কমা বসাইছি, যেটা হচ্ছে অযুত আর লক্ষ, হাজার মিলে অযুত, এটা ছিল অযুত, আর 7 ছিল হচ্ছে হাজার। এই দুটো মিলে হাজার হবে। আমরা এখানে লিখছিলাম যে অযুত আর হাজার মিলে হাজার হয়। তাহলে অযুত আর হাজার মিলে হাজার হয়েছে 47,000। আর নিযুত আর লক্ষ, তাহলে 7 হচ্ছে নিযুত, আর 5 হচ্ছে লক্ষ। তাহলে এই দুটো মিলে হবে লক্ষ। তাহলে 75 লক্ষ আর 98 কোটি। তাহলে সংখ্যাটি ডান দিক থেকে 3 ঘর পর, কমা, এরপর 2 ঘর পর কমা, 2 ঘর পর কমা বসাইছি। বসালে আমরা পাইছি কত, 98 কোটি পাইছি, 75 লক্ষ পাইছি, 47,000 পাইছি, আর হচ্ছে 321। তাহলে এই সংখ্যাটারে আমরা একটু কথায় লিখলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। সুতরাং সংখ্যাটিকে
সংখ্যাটিকে কথায় লিখলে আমরা পাই কত পেয়েছি? 98 কোটি। তাহলে এই সংখ্যাটাকে আমরা যখন কথায় লিখবো তখন পাবো হচ্ছে 98 কোটি 75,47,47,321। তাহলে এই ছিল আমাদের উদাহরণ 1-এর অঙ্কটা। আশা করি অঙ্কগুলো তোমাদের খুব সুন্দর করে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও, কোথায় বুঝতে পারো না কমেন্টে তোমরা জানিও, আমরা পরবর্তীতে সলিউশন ক্লাসও নিব। এখন আর এই ক্লাসগুলো তোমরা শেয়ার দিয়ে তোমাদের টাইমলাইনে রেখে দিতে পারো, যাতে তোমাদের পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয়। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে। যদি ক্লাসটি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখন আমরা পরবর্তীতে দ্বিতীয় নাম্বার উদাহরণে চলে যাব। দ্বিতীয় নাম্বার উদাহরণ, আমাদের উদাহরণ নাম্বার অন কমপ্লিট। এখন হচ্ছে আমরা উদাহরণ 2-তে চলে যাব। উদাহরণ নাম্বার 2-তে কি আছে? অঙ্কে লিখো তাহলে আমাদের দ্বিতীয় নম্বর উদাহরণ হচ্ছে অঙ্কে লিখতে হবে আমাদের কত অঙ্কে লিখতে হবে? 7,05,90,007। তাহলে আমরা আগের যে সবটাই ছিল আমাদের এটা একটু আমরা দেখি যে কি কি জিনিস আমরা এখানে বসাতে পারি। যেমন আমরা প্রথমে লিখছিলাম একক। দ্বিতীয় নম্বরে ছিল হচ্ছে আমাদের দশক। তৃতীয় নম্বর ছিল শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর হচ্ছে কোটি। এই কয়টা ছিল, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমাদের কি বলছে? 7 কোটি। তাহলে 7 কোটি আমরা এখানে দিতে পারি 7। এরপরে ছিল আমাদের 7 কোটি হয়ে গেছে। 5 লক্ষ, আমাদের আছে 5 লক্ষ, যেহেতু এই দুইটা মিলে আমাদের লক্ষ হচ্ছে, তাই না? যদি আমরা এখানে 5 বসাই সেক্ষেত্রে কিন্তু আমাদের 5 লক্ষ থাকবে না, তখন হয়ে যাবে 50 লক্ষ। এজন্য আমরা 5 এখানে বসাবো। 5,90,000। এখানে যদি আমরা 9 বসাই সেক্ষেত্রে আমাদের 90,000 হবে, কারণ অযুত আর হাজার মিলে 1000 হয়। কিন্তু যদি আমরা শুধু এখানে বসাই 9, সেক্ষেত্রে আমাদের শুধু 9,000 হবে। আমাদের আছে 90,000, এজন্য অযুতের ঘরে 9 আসবে, 90,000। আর 7 আছে, 7 শুধু একটা এককের ঘরে থাকবে। তাহলে আমাদের যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলোতে একটা শূন্য বসায় দিতে হবে। তাহলে দেখি আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। আমাদের অঙ্কের লিখো ছিল হচ্ছে 7 কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 7 কোটি আমাদের হয়ে গেছে। এখানে একটা কমা আসবে। 5 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 0,5, তার মানে 5 লক্ষ। এরপর হচ্ছে 90,000, একক, দশক, শতক, হাজার, 90,000, কারণ এই দুটো মিলে আমাদের হাজার হচ্ছে আর এই দুটো মিলে আমাদের লক্ষ হচ্ছে। আর হচ্ছে 90,000 7, তাহলে শতকের ঘরে নাই, দশকের ঘরে নাই, এককের ঘরে আছে 7। তাহলে এই যে আমাদের কথাই ছিল, এটাকে আমরা অঙ্কে লিখতে পারি। তাহলে 7,05,90,007 আমাদের কথায় লেখা ছিল, তাহলে আমরা এটাকে এইভাবে অঙ্কে লিখতে পারি। অতএব সংখ্যাটি হলো এখন এই সংখ্যাটাকে আমরা আবার লিখে দিতে পারি, যেমন 7,05,9,0,0,0,7। এখন কোথায় কমাগুলো বসবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা এখানে দেখছিলাম কোটিতে কমা বসে, লক্ষে কমা ছিল, এখানে না, সরি, এখানে কমা ছিল। এবার হচ্ছে 90,000 কমা ছিল, আর হচ্ছে সিঙ্গেল, সাথে তো কমা হবেই না। তাহলে সংখ্যাটি হচ্ছে 7,05,90,007। এটাই হচ্ছে আমাদের কথায় থেকে অঙ্কে লেখা। এভাবে আমরা অন্যান্য অঙ্কগুলো যত বড়ই অঙ্ক আসুক আমরা এই একই নিয়মে করতে পারবো। আশা করি তোমাদের কাছে উদাহরণ নম্বর 2 একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত তোমাদের থাকে তাহলে সেগুলো কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিতে পারো। এখন আমরা পরবর্তী উদাহরণ নম্বরে চলে যাব, উদাহরণ নাম্বার 3-এ। দেখো আমরা এখানে 3 নাম্বারটা সলভ করে নিয়েছি। এই অঙ্কটা
তোমাদের এখান থেকেই বোঝাবো, কারণ এতগুলো লেখাগুলো মনে রাখা খুবই টাফ ব্যাপার। এই জন্য তোমাদের অঙ্কটা করার পরে তোমাদের এখানে শুধু বোঝাই দিচ্ছি। দেখো আমাদের 3 নম্বর উদাহরণটা ছিল হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাটি লিখো। মানে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে এবং বৃহত্তম সংখ্যা লিখতে হবে। ক্ষুদ্রতম সংখ্যাটা আগে লিখবো। দেখো ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? দেখো ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কোনটি? 0। আমরা দেখছিলাম যে দেখছিলাম কি 0 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টিকে আমরা অঙ্ক বলতে পারি, অঙ্ক। কিন্তু এই প্রথম প্রথম না, সরি, এখানে হচ্ছে 1 থেকে 9, 1 থেকে 9 পর্যন্ত যে কয়টা অঙ্ক আছে এদেরকে আমরা বলি হচ্ছে সার্থক অঙ্ক, সার্থক সার্থক অঙ্ক, কারণ এদের নিজস্ব মান আছে। তাহলে ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। সব থেকে ক্ষুদ্র কি? 0। আর সব থেকে বড় হচ্ছে 9। তাহলে পরপর যদি আমরা 7টা শূন্য বসাই, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি, 7টা শূন্য বসাই, তাহলে এর কি কোনো ভ্যালু আছে? তোমরাই বলো, এর কি কোনো মান পাওয়া যাবে? 7টা শূন্য বসানো যা, শূন্য বসানো তাই, এদের কোনো মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা 7টা শূন্য বসালে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো না। তাহলে আমরা কি করতে পারি? শূন্যর পরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1। এই জন্য আমরা যদি এর ডানে একটা 1 দিই আর একটা শূন্য বাদ দিয়ে দিই, তাহলে দেখো একটা সংখ্যা চলে আসে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 7 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10 লক্ষ। এই 10 লক্ষ 10 লক্ষের চেয়ে তুমি 7 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা পাবে না। তাহলে এটাই হচ্ছে 7 অঙ্কের 7 অঙ্কের অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। পরপর যদি আমরা 7টা শূন্য লিখি তাহলে তার কোনো মান থাকে না, শূন্যই থাকে, তাই না? শূন্যই থাকে। সুতরাং ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে যদি আমরা ডানে পরপর 6টি শূন্য বসাই, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এইটাই হবে, অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এটা। এখন আমরা চলে আসি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 অঙ্ক যদি বসাই, এখানে অঙ্ক আছে 10টি, এর ভিতর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, বৃহত্তম। এই 9 এর থেকে কোনো বৃহত্তম অঙ্ক পাওয়া যায় না। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। যেহেতু অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে এই 9টা যেখানেই বসায় সেটাই কিন্তু তার বৃহত্তম মান আসবে, 9 স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কত হবে? 7টা 9, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষে কমা হবে আর হাজারে কমা হবে। তাহলে নিম্নে বৃহত্তম সংখ্যা এটাই। তাহলে আমরা মনে রাখবো যে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে সেই কয়টা 9 আসবে, আর যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে 1 লিখে তার থেকে একটা কম শূন্য আসবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এটাই ছিল আমাদের উদাহরণ 3 নাম্বার অঙ্ক। এখন আমরা উদাহরণ 4 নাম্বার অঙ্কে চলে যাব। এটা যদি বুঝতে পারো তোমাদের 4 নাম্বারটা অনেক সহজ হয়ে যাবে। আমরা 4 নাম্বারে চলে যাচ্ছি। তোমরা উদাহরণ নাম্বার 4টা একটু খেয়াল করো। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে আমাদের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে এই কয়টা অঙ্ক দ্বারা। এই কয়টা অঙ্ক দ্বারা আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে আমরা দেখো কি আছে আমাদের সমাধানে। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। তাহলে যে অঙ্কটার মান বেশি তাহলে সেটা হচ্ছে স্থানীয় মান অনুযায়ী সেটা হবে বৃহত্তম, এবং যেটা ক্ষুদ্রতম সেটা স্থানীয় মান অনুযায়ী ক্ষুদ্রতম হবে। এখন দেখো 8 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তারপর হচ্ছে 7, 5, 4, 3, 0। তাহলে আমরা লিখলাম, সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা বড় থেকে ছোট অনুক্রমে যদি সাজাই দিই তাহলে বৃহত্তম সংখ্যাটি কত পাচ্ছি? 8, 7, 5, 4, 3, 0। 8, 7, 5, 4, 3, 0। তাহলে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8,75,430। এটা হচ্ছে এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন দেখো 6 অঙ্ক হয়েছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমাদের
ছয় অঙ্কের এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 8,75,430। এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। এইটা একটু খেয়াল করতে হবে, এখানে একটু ঝামেলা আছে। যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা অনুযায়ী সাজাই তাহলে কোন সংখ্যাটা প্রথম আসে? 0 প্রথম আসে, তার থেকে বড় হচ্ছে 3, তার থেকে বড় 4, তারপরে 5, 7, 8। এইভাবে যদি সাজাই আমরা তাহলে অঙ্কটা হবে 0, 3, 4, 5, 7, 8। তাহলে দেখো তো এখানে 6টা অঙ্ক বসাইছি, কিন্তু যখন আমরা মানের হিসাব করব তখন কিন্তু শূন্যটা কোনো ভ্যালু নাই, কোনো মান নাই, তাই না? তাহলে হবে হচ্ছে 34,578 হবে। তাহলে এটা কয় অঙ্কের হয়ে গেল? এটা তো 5 অঙ্কের হয়ে গেল। 1টা 2টা 3টা 4টা 5টা 5 অঙ্কের হয়ে গেল। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা বের করেছি, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাও কিন্তু 6 অঙ্কের হতে হবে। এটা কিন্তু আমাদের 5 অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা যে সংখ্যাটা যে অঙ্কটা আমরা সাজাইছি, তাই না, 0, 3, 4, 5, 7, 8, ছোট থেকে বড় দিকে গেল। সংখ্যাটি ছোট থেকে বড় অনুক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়, এ কথা সত্য। কিন্তু কিন্তু সর্ববামে শূন্য বসালে, বামে যদি আমরা শূন্য বসাই, প্রাপ্ত সংখ্যাটি 6 অঙ্কের না হয়ে 5 অঙ্কের হয়ে যায়। আমরা এখানে দেখলাম যে 5 অঙ্কের হয়ে গেছে। সুতরাং শূন্য বাদে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আছে আমাদের? শূন্য বাদে ক্ষুদ্রতম সংখ্যা আছে 3, তাহলে 3টা আগে আসবে। তাহলে শূন্য বাদে ক্ষুদ্রতম সংখ্যাটি সর্ব বামে লিখতে হবে, লিখে শূন্য সহ ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে শূন্য সর্ব বামে, তাহলে বামে শূন্য বাদে ক্ষুদ্রতম সংখ্যা আছে 3, তারপর শূন্য সহ ক্ষুদ্রতম সংখ্যা হবে 3 এর পরে 0, 4, 5, 7, 8। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা পাচ্ছি হচ্ছে 3,04,578। এইটাই কিন্তু আমাদের এই অঙ্কগুলো দ্বারা গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে, সর্ববামে যদি আমরা শূন্য বসাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের 6 অঙ্কের থাকে না, সেটা হয়ে যায় 5 অঙ্কের। তাহলে আমাদের 5 অঙ্ক তো লাগবে না, আমাদের 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা শূন্যটা বাদ দিয়ে যে সংখ্যাটা সবচেয়ে ছোট আছে, সরি সংখ্যা না, এখানে হচ্ছে অঙ্ক, সবগুলোই তো অঙ্ক। তাহলে শূন্য বাদে যে অঙ্কটা সবচেয়ে ক্ষুদ্র আছে সেটা কিন্তু আগে আসবে, তারপরে আসবে শূন্য, তারপরে যেগুলো ছোট থেকে বড় সেগুলো বসানো আমাদের অঙ্কটা মানে ক্ষুদ্রতম সংখ্যাটা গঠন করা হয়ে যাবে। এই ছিল আমাদের উদাহরণ 4-4 এর অঙ্কটা। আশা করি তোমাদের অঙ্কটি বুঝতে সুবিধা হয়েছে। আশা করি অঙ্কটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তোমরা আশা করি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো, অনেক কিছু শিখতে পারবে তোমরা। তাহলে আমাদের উদাহরণ 4 কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি। 4 নম্বর টপিক হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি। এখন দেখো আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিটা কি। কোন সংখ্যা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিটা হচ্ছে কোন সংখ্যা শুদ্ধভাবে ও সহজ রীতিতে পড়ার জন্য ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসাতে হয়। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি। এখন চলো আমরা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতির একটা ছক তৈরি করি। তাহলে দেখো আমরা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে লিখছিলাম কি, কোন সংখ্যা শুদ্ধভাবে ও সহজ রীতিতে পড়ার জন্য ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসাতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি। আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে হাজার পর্যন্ত ঠিকই থাকবে, কিন্তু পরবর্তীতে আসবে মিলিয়ন, বিলিয়ন। আমরা অনেক সময় আপনারা ইউটিউব ভিডিও দেখছেন, তাহলে ইউটিউব ভিডিওতে অনেক সময় আমরা দেখতে পাই যে মিলিয়ন ভিউজ বা বিলিয়ন ভিউজ, আর হাজারের ওখানে থাকে হচ্ছে কে, এত কে ভিউজ। তাহলে আমরা মিলিয়ন আর বিলিয়ন জিনিসটা সহজে বুঝতে পারবো, আমরা ইউটিউব ভিডিও থেকেই সহজে বুঝতে পারবো, যেহেতু আপনারা ইউটিউব ভিডিও থেকেই ভিডিওটা দেখছেন। এখন দেখো একক, দশক, শতক, হাজার, এখানে সবকিছুই ঠিক থাকবে হাজার পর্যন্ত, কিন্তু হাজার সময় হচ্ছে 3 ঘর পর কমা বলবে, মিলিয়নেও 3 ঘর পর কমা বলবে, এবং বিলিয়নে 3 ঘর পর কমা বলবে। এটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি। এখন আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি তো আমাদের হয়ে গেল, তাই না?
দেখো, দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। তাহলে এই যে যে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি এবং আমাদের যে দেশীয় সংখ্যা পদ্ধতি আছে, এটার ভিতর সম্পর্কটা কি আসলে, এটা একটু আমাদের জানার বিষয়। দেখো, এটার সাথে আমাদের একটু পরিচিত হতে হবে। একক, দশক, শতক তো ঠিক থাকবে। এখন আমরা দেশীয় সংখ্যা পদ্ধতি শিখছিলাম, তখন হচ্ছে হাজারের ঘরে ছিল হচ্ছে অযুত, অযুত আর হচ্ছে হাজার, হাজার। কিন্তু এখানে দেখো তিনটা ঘর আছে। এটা এককে যদি আমরা হাজার ধরি, দুই এই একটা অযুত ধরি, আরেকটা ঘর হয়ে গেছে, তাহলে আমাদের এখানে আসবে লক্ষ, অযুত লক্ষ। এখন আমরা উদাহরণ নাম্বার 5 এবং 6 এই দুটো অঙ্ক একটু দেখি। উদাহরণ উদাহরণ 5, আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে হবে আমাদের। 20434043200004 এই সংখ্যাটিকে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে পারি। আমরা একটু আগে দেখছি যে আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে প্রকাশ করে। প্রথম 3 সংখ্যার পর 3টা করে আমাদের নিতে হবে। যেমন এখানে 432, এই 3টা মিলে হচ্ছে হাজার হবে, পরবর্তীতে আর 3টা মিলে হচ্ছে মিলিয়ন হবে, আর আরো 3টা নিয়ে হচ্ছে বিলিয়ন আকারে প্রকাশ করতে পারি। এখন আমরা এই অঙ্কটা থেকে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক পদ্ধতির কথায় 204,340,432,000। তাহলে এই সংখ্যাটিকে আমরা কথায় লিখলে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখা হয়ে যাবে। সুতরাং সংখ্যাটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে লিখলে পাওয়া যায় 204 বিলিয়ন, 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 340 মিলিয়ন, 432,000, 432,000, আর বাকি থাকে হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখার সিস্টেম। তাহলে এরকম আমরা যদি অনেক বড় সংখ্যাও, মনে করো এরকম অনেক আরেকটা সংখ্যা দিয়ে দিতে পারি। আমরা যদি দিই 2 3 4 7 6 8 9 2, এই সংখ্যাটাই মনে করো আমরা থাকলো। এই সংখ্যাটা কিন্তু যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লিখতে চাই, তাহলে প্রথম 3 সংখ্যার পরবর্তীতে 3 সংখ্যাকে আমরা হাজার লিখবো, পরবর্তীতে আর কোনো সংখ্যা নেই, এই জন্য এই দুইটা সংখ্যাকে আমরা মিলিয়ন লিখতে পারি, মিলিয়ন। এই পাশে যদি আরো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমাদের আরো সংখ্যা থাকলো, আরো এরকম সংখ্যা থাকলো, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের 3টা নিতে হবে, 3টা। কারণ 3 ঘর নিয়ে হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতি গঠিত হয়, 3 ঘর নিয়ে। এই পাশে 2টা আছে, তাহলে এই 2টা নিয়ে আমাদের বিলিয়ন হবে, বিলিয়ন। 3টা নিয়ে বিলিয়ন হতে পারে। এখানে মনে করো আরেকটা সংখ্যা দিয়ে দিচ্ছি, এটা হাইলাইট কালার করে দিই। তাহলে এই 3টা নিয়ে হচ্ছে বিলিয়ন, এই 3টা নিয়ে মিলিয়ন, এই 3টা নিয়ে হাজার, আর এগুলো হচ্ছে একক, দশক, শতক। তাহলে একক, দশক, শতকের পরে 3টা করে নিয়ে হচ্ছে হাজার গঠিত হবে, আবার 3টা নিয়ে মিলিয়ন গঠিত হবে, আবার আর 3টা নিয়ে বিলিয়ন গঠিত হবে। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ। এখন এই আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কথায় লিখতে পারি কিভাবে। 3টা সংখ্যা মিলে হচ্ছে 204, 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 340 মিলিয়ন, 432,000, 432,004। এইটাকে যদি আমরা কোথায় লিখতে চাই, তাহলে লিখতে পারি 122 বিলিয়ন, 122 বিলিয়ন, 122 বিলিয়ন, 123 মিলিয়ন, 123 মিলিয়ন, 476,000, 476,000, 892, 892। এটা তো শুধু আমরা বোঝার ক্ষেত্রে দিছি। এরকম অনেক সংখ্যা, অনেক বড় সংখ্যা দিয়ে আমরা বড় সংখ্যা থাকলেও আমরা কথায় লিখতে পারি। শুধু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, হচ্ছে একক, দশক, শতক। 3টার পরে 3টা নিয়ে হচ্ছে হাজার গঠিত হবে, আবার 3টা নিয়ে মিলিয়ন গঠিত হবে, আবার 3টা নিয়ে বিলিয়ন গঠিত হবে। এই জাস্ট এইটুকু মনে রাখলে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমাদের আরেকটা আরেকটা উদাহরণ আছে, যেটা হচ্ছে উদাহরণ নম্বর 6। 6টাও আমরা একটু করে রাখছি।
তোমরা একটু দেখে নাও। উদাহরণ 6 তে আছে, 6 দুইটা অঙ্ক আছে। ক নম্বর আছে 5 মিলিয়ন সমান সমান কত লক্ষ। খতে আছে 5 কোটিতে কত বিলিয়ন। দুইটা অঙ্ক আছে। তাহলে মিলিয়ন, আমরা এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, মিলিয়ন এবং লক্ষ। এখন বলো তো, তোমরাই বলো, মিলিয়ন বড় না লক্ষ বড়? এখান থেকে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ যখন, তখন কিন্তু এটা হাজারের আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় যখন লেখা হয়েছিল তখন সেটা হাজারের ভিতরে ছিল, আর মিলিয়নটা ছিল তারও পরে। এই জন্য মিলিয়ন হচ্ছে বড়, মিলিয়ন হচ্ছে বড়, আর লক্ষ হচ্ছে ছোট। তাহলে বড় একক থেকে যখন ছোট এককে কনভার্ট করবো তখন হচ্ছে আমাদের গুণ দিতে হবে। এখন আমরা জানি 1 মিলিয়ন সমান সমান হচ্ছে 10 লক্ষ। তাহলে 5 মিলিয়ন সমান সমান 5 গুণ 10 সমান সমান 50 লক্ষ। এবার দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি যখন আমরা বলতেছি সেটা কিন্তু মিলিয়নের ভিতর থাকতেছে, মিলিয়ন। কোটিতে মিলিয়নের ভিতর থাকতেছে, কিন্তু বিলিয়নটা কোথায় যাচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারও অনেক ওই দিক, তাই না? তাহলে বিলিয়নটা বড় এখানে, বড়, কোটিটা হচ্ছে ছোট। তাহলে ছোট একক থেকে যখন বড় একক কনভার্ট করবো তখন আমাদের ভাগ দিতে হবে। তাহলে 100 কোটি সমান সমান যদি 1 বিলিয়ন হয়, তাহলে 500 কোটি সমান সমান 500 ভাগে 100 সমান সমান 5 বিলিয়ন। এটাই ছিল আমাদের উদাহরণ 6 অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো উদাহরণ 5 এবং 6। এই ছিল আজকে ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা থেকে 1 থেকে 5 নম্বর পৃষ্ঠার মধ্যে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ছিল টপিক ভিত্তিক, সেগুলো আমরা এখানে উপস্থাপন করলাম। সুতরাং পরবর্তী ভিডিওগুলো আমরা অনুশীলন থেকে এক এক করে ধারাবাহিকভাবে আপলোড করতে থাকবো। সুতরাং ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।